তো আমরা জাস্ট অটোপসিটা ইনস্টল করবো। জাস্ট আমরা গুগলে লিখতে পারি অটোপসি ডাউনলোড। এই যে আমরা অটোপসিতে আসলাম। এটা জাস্ট অন ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে শুধুমাত্র অন্যান্য সফটওয়্যারের মতোই নেক্সট 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 বলে জাস্ট ইনস্টল করে নেবেন। তারপর আমাদের অটোপসিটা ইনস্টল হয়ে গেলে আমরা অটোপসিটা ইনস্টল করবো। এখন অটোপসিটা আমরা ওপেন করার সময় অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে ওপেন করবো, নয়তো আমাদের ফাইল অ্যাক্সেসের ক্ষেত্রে আমাদের এরর দিতে পারে। এখন আজকে আমরা টুলস সম্পর্কে পরিচিত হব। তো এখন এটা ওপেন করার পর সর্বপ্রথম আসবে নিউ কেস। নিউ কেস কি? আমাদের ধরেন এক একটা মামলা বা যে কোনো কিছু এগুলোকে একটা কেস হিসেবে আমরা বলি। তো ওই কেসের বাংলায় হচ্ছে মামলা। তো এখন কি, তো এই ধরনের বিভিন্ন মাল্টিপল কেস থাকতে পারে। একজনের ইনভেস্টিগেটর হিসেবে আপনি একটা কেস নিয়ে কাজ করবেন না, মাল্টিপল কেস। তো এই ক্ষেত্রে আপনি যখন নতুন কেস তৈরি করবেন, তো এখানে আমরা নিউ কেসের ক্ষেত্রে যাবো। আর রিসেন্ট কেসগুলো বোঝাচ্ছে আমরা রিসেন্ট যে কেসগুলো নিয়ে কাজ করছি ওগুলো যদি ফার্দার অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে রিসেন্ট যে কেসগুলো নিয়ে কাজ করেছে ওগুলো লিস্ট থাকবে দেখাবে। যেরকম আমরা রিসেন্ট অ্যাক্টিভিটি যে কোনো ইয়ার দেখতে পারি, ওয়ার্ড এক্সেলের ক্ষেত্রে আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটি দেখায় কোন কাজগুলো করেছি। তারপর হচ্ছে ওপেন কেস, কোনো একটা কাজ হয়তো আগে আমি করেছিলাম, এটা এখন ওপেন করে রিওপেন করে আমরা করতে চাই, সেরকম ক্ষেত্রে ওপেন কেস ব্যবহার করবো। এখন আমরা নতুন একটা অ্যানালাইসিস করতে যাচ্ছি, আমরা নিউ কেস সিলেক্ট করবো। তারপর হচ্ছে কেস নেম, আপনি যেটা একটা কেসের একটা নাম দিন। ধরেন আমি দিচ্ছি সিওআইবি, আমরা কেসের নাম সাইবার বাংলা দিলাম 1-3 দিলাম ফর এক্সাম্পল। তারপর আমরা নেক্সটে যাবো। ও আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের লোকেশন, পেজ ডিরেক্টরিটা কোথায় হবে। তা আমাদের যে ফাইলটা আমরা যে অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করার যে ফাইলটা আমাদের সেভ হবে, কোথায় সেভ হবে সেই লোকেশনটা আমি দিতে পারি। আমি এখানে ডকুমেন্ট অটোপসি ডিফল্ট হিসাবে নিয়েছি, আমি এখানেই রাখলাম, চেঞ্জ করলাম না। আর এখানে হচ্ছে কি মাল্টি ইউজার আর সিঙ্গেল ইউজার। এই ক্ষেত্রে কি আমাদের সিঙ্গেল ইউজার আমি নিজে ফরেনসিক করবো এই জন্য। আর মাল্টি ইউজার ক্ষেত্রে কি, ধরেন একই কেস মাল্টিপল ব্যক্তি ইনভেস্টিগেট করতে পারে, ধরেন ফোল্ডার ওয়াইজ অথবা ড্রাইভ ওয়াইজ অথবা মাল্টিপল ডিভাইস ওয়াইজ মাল্টিপল ব্যক্তি কেস অ্যানালাইসিস করতে পারে। সেক্ষেত্রে আমরা মাল্টি ইউজার ব্যবহার করবো। এক্ষেত্রে আমি যদি একাই করতেছি, আমি সিঙ্গেল ইউজার দিয়ে নেক্সট দিলাম। আচ্ছা, এরপর কি হবে, কেস নাম্বার দিতে হবে। কেসের নাম্বার কত, আমি ধর ফর এক্সাম্পল চ্যাপ্টার 01 দিলাম, আপনি ইচ্ছা মতো কেসের নাম দিতে পারেন। তারপর কি এক্সামিনার নেম, মানে এই যে কেসটা যদি আমাদের মাল্টি ইউজারের ক্ষেত্রে দেখলাম, যদি মাল্টিপল ইউজার থাকতো তখন এক্সামিনার নেম মাল্টিপল অপশন আসতো, তবে সিঙ্গেল ইউজার একজন এক্সামিনার নেমের অপশন আসছে। আমরা কি এক্সামিনার নেম দিলাম, তারপর তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর এখানে নোটস আমরা স্পেশাল কিছু চাইলে আমরা লিখে দিতে পারি। তারপর কি আমরা ফিনিশে ক্লিক করবো। আচ্ছা, এখন আমাদের কি এখানে বলতেছি কি হোস্ট নেম, আমাদের হোস্টটার মতো নেম কি হবে। এখানে আপনি স্পেসিফিক করে আপনার হোস্ট নেম দিয়ে দিতে পারেন, অথবা এক্সিস্টিং হোস্ট থাকলে সেখান থেকে আপনার যদি থাকতো অলরেডি করা, এখান থেকে নাম লিস্ট আসতো সুরক্ষিত করতে। এখানে আমি দিতে পারি যে ডাটা সোর্স, আমরা যে ডাটাটা নিব তার উপরে, ধরেন আমার যদি বর্তমান ডিভাইসের ডাটা নেই, হয়তো আমার নাম চলে আসবে, অন্য একটা ডিভাইসের ডাটা, আমরা যে ধরনের ডাটা নিব ডাটার রিলেটিভ একটা নাম সে দিয়ে নেবে। এটা যদি আমরা চাই তাহলে এখানে নিউ হোস্ট নাম বেসড অন ডাটা সোর্স নেম, ডাটা সোর্সে আমাদের যে নামটা থাকবে সেই নাম অনুসারে সে একটা হোস্ট নেম দিয়ে নেবে। আমরা এটা অ্যাকসেপ্ট করছি। আপনি যদি স্পেসিফিক করে দিতে চান, আপনি আপনার মতো করে হোস্ট নেম দিয়ে নিতে পারেন। নেক্সট, এখানে অপশন আসবে ডিক্স ইমেজ আর ভিএম। ওই যে আমরা যেটা বলেছিলাম ডিক্স অথবা ভার্চুয়াল মেশিন এর একটা ইমেজ, ধরেন আমার উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, আমি একটা ভার্চুয়াল মেশিনের ইমেজ রাখছিলাম, সাসপেক্ট ডাটা ডট এডিট, এটা ছিল ভিএম এর আমাদের ইমেজ। তো আমরা চাইলে এই ভিএম এর ইমেজটা দিয়ে আপনাদের একটা হোমওয়ার্ক দিব, এর জন্য এটা আমি ডাউনলোড করে একটা কোশ্চেন তৈরি করে রাখছি হোমওয়ার্ক দেওয়ার জন্য। তো এটা আমি আপনাদের দিয়ে দিব। তো ধরেন এই ভিএম এর ইমেজটা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিক্স ইমেজ আর ভিএম ফাইল এটি সিলেক্ট করব। আর দেন হচ্ছে লোকাল ডিস্ক। লোকাল ডিস্কটা কি, লোকাল ডিস্ক আমাদের এক্সিস্টিং যে ডিভাইস, সেখানে ধরেন আমরা যদি যাই
যদি আমি আসি ডিসপিসিতে, এই যে লোকাল ড্রাইভ গুলা সি আছে, ডি আছে, ইএ অথবা পেন ড্রাইভ লাগানো থাকতে পারে অন্য কিছু। তো এই ক্ষেত্রে আমাদের এই লোকাল ড্রাইভ গুলোকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে আমরা লোকাল ডিস্ক এই অপশন সিলেক্ট করব। দেন হচ্ছে লজিক্যাল ফাইল। লজিক্যাল ফাইল বলতে হচ্ছে এমন ফাইল যেটা হিডেন না বা ডিলেটেড না, এছাড়া যে কোনো ফাইল হতে পারে। তো যে কোনো ফাইল বলতে কি ধরনের কোনো একটা ফোল্ডার স্পেসিফিক, কোনো HTML ফাইল বা ইমেজ ফাইল, তো এই ধরনের যে কোনো একটা ফাইল বা পিএসপি ফাইল, এই ধরনের যে কোনো ফাইল অ্যাক্সেসের জন্য আমরা লজিক্যাল ফাইল ইউজ করতে পারি। আর আনঅ্যালোকেটেড স্পেস ইমেজ ফাইল, এটাতে আমরা বুঝাচ্ছি আমরা যে ডিস্ক ম্যানেজমেন্টে যাই, আমরা যে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আমরা যে ফাইলগুলো তৈরি করি, আমাদের ড্রাইভগুলো, তো ড্রাইভগুলো তৈরি করার ক্ষেত্রে ওখানে প্রথমত আনঅ্যালোকেটেড স্পেস থাকে। তো ওই আনঅ্যালোকেটেড স্পেস যদি কিছু থাকে, সেগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা আনঅ্যালোকেটেড স্পেস ইমেজ ফাইল ইউজ করি। কিন্তু এখানটা কোশ্চেন হতে পারে যে আনঅ্যালোকেটেড আমার তো ডিভাইস, আমার তো পার্টিশন অ্যালোকেটেড করাই হয় না, কিভাবে অ্যানালাইসিস করবে? কিন্তু আসলে এমন হতে পারে যে আপনি হয়তো বা কোনো একটা কিছু করছেন, তারপর আপনার পুরো পার্টিশন পুরো আপনার ডিভাইসই ফরম্যাট করে দিচ্ছেন আর ডিলিট করে দিচ্ছেন পার্টিশন, তখন তার মানে কোনো ডাটা পাবো না? অবশ্যই আমরা খুঁজে পেতে পারি এই অপশনটা মাধ্যমে। আরেকটা বলা হচ্ছে অটোপসি লজিক্যাল ইমেজ রেজাল্ট। তো অটোপসি দিয়ে কোনো লজিক্যাল ফাইল আমরা অ্যানালাইসিস করলে, রেখে দিলে সেটাকে আবার আমরা ইম্পোর্ট করে আমরা ফর এক্সাম্পল জিপ ফাইল হতে পারে, কমপ্লেক্স ফাইল হতে পারে, সেটা ইম্পোর্ট করে আমরা অ্যানালাইসিস করতে পারি। আর এক্সরে টেক্সট রিপোর্ট এই ধরনের আমাদের এটার ক্ষেত্রে আমাদের ধরেন কমপ্রেসড ফাইল বা বলা যায় কি .efin ফাইল, মানে এই ধরনের যে ফাইল সিস্টেমগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করার জন্য টেক্সট রিপোর্ট টেক্সট এক্সপোর্ট ফাইলটি ব্যবহার করতে পারি। এখন আমরা ডিরেক্ট আমাদের যে লোকাল ডিভাইস আছে, ডিভাইস অ্যানালাইসিস করবো, এই জন্য আমরা নেক্সট অপশনে ক্লিক করবো, যে লোকাল ডিস্ক সিলেক্ট করব। আচ্ছা, এখন এখান থেকে আমরা লোকাল ডিস্কটা আমাদের সিলেক্ট করে দিব, স্পেসিফিক আমরা কোন ডিভাইস অ্যানালাইসিস করতে চাচ্ছি। এখানে দেখেন আমাদের ডিভাইস শো করতেছে দুইটা, ড্রাইভ 0, ডিস্ক ডি। আচ্ছা, পুরো সিটা শো করতে, সি ড্রাইভটা আমাদের শো করতেছে না, ডি ড্রাইভটা শো করতেছে, কিন্তু আমরা যখন এক্সটার্নাল কোনো ডিভাইস হিসেবে অ্যাড করব, তখন আমাদের সি ড্রাইভ শো করবে। আচ্ছা, যখন আমরা ডি ড্রাইভটা আমি ফর এক্সাম্পল অ্যানালাইসিস করব। আচ্ছা, ডি ড্রাইভ সিলেক্ট করেছিলাম। এখানে হচ্ছে টাইম জোন। এখানে টাইম জোনটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই, আপনি যে ডিস্ক ইমেজটা নিয়ে কাজ করবেন, স্পেসিফিক ওই যে ইমেজটা অথবা যেখানে ইনসিডেন্ট ঘটেছে ওই স্পেসিফিক লোকেশনের আপনার টাইম জোনটা নিয়ে কাজ করবেন। ধরেন আপনি এখন ইউএসএ একটা ক্লায়েন্টের আপনি ফরেনসিক করতেছেন, কিন্তু এখন আপনি ইউএসএ করলে তো বাংলাদেশের টাইম জোন দিয়ে আপনার কাজ করতে হবে না। ইউএসএ ওই যে ইমেজটা নেওয়া হয়েছে যে ডিভাইস থেকে, ওই ডিভাইসের লোকেশনটা কোথায় ছিল সেটা, সেই টাইম জোন দিয়ে আপনি কাজ করবেন। তাহলে হবে কি আপনার একটা পারফেক্ট টাইম পাবেন। আচ্ছা, এখানে আমরা নেক্সট ক্লিক করি। এইখানে আছে আমাদের এই টুলসের মূল অপশন, যেগুলো আমাদের জানার বিষয়। আচ্ছা, এখন এইখানে অপশন আছে আমরা কি কি অ্যানালাইসিস করতে চাচ্ছি। এই যে আমরা ডিভাইসটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কি কি অ্যানালাইসিস করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দিই। এখানে আমাদের প্রথম কি আছে, রিসেন্ট অ্যাক্টিভিটি, মানে রিসেন্টলি যে ধরনের অ্যাক্টিভিটিগুলো ঘটেছে সেগুলো। তারপর হচ্ছে আমাদের হ্যাশ লুকআপ। হ্যাশ লুকআপ বলতে বোঝাচ্ছে মানে হ্যাশ ফাইল। ফর এক্সাম্পল আপনার যদি আপনার যদি জানা থাকে যে কোনো স্পেসিফিক ফাইল যেটা আপনার হ্যাশ জানা, যে এই ফাইলটা হচ্ছে আমার সাসপিসিয়াস ফাইল, আপনি আগে থেকেই জানেন যে এই হ্যাশের বা এরকম একটা ফাইল আছে, যে ফাইলটা যদি আমরা এখানে পাই, আর মানে কি একে আমি ধরে নিতে পারি। উদাহরণস্বরূপ ধরতে পারেন যে আপনি কোনো একটা স্কোয়ার কথা চিন্তা করতে পারেন, যে আপনি জানেন যে এই স্কোয়ারটা এ মেকিং করে, মূলত এ মেকিং করে বিভিন্ন জায়গায় হ্যাকিং বা কিছু একটা করে, অথবা ড্র্যাগ লিঙ্কস কেউ করতেছিল, তো ড্র্যাগ রিলেটেড আপনার মেসেজের একটা স্ক্রিনশট আপনি যদি পান, তো আপনি যে ওই যে স্পেসিফিক যে স্ক্রিনশটটা, ওই অথবা স্পেসিফিক ফাইলটা, ওইটা যদি আপনার হ্যাশগুলো জেনে থাকেন, হ্যাশগুলো বের করা খুব কঠিন কিছু না। তো আপনি যদি স্পেসিফিক ওখানে গ্লোবাল সেটিং এসে আপনি যদি এখানে হ্যাশগুলোটা নিউ হ্যাশ সেট লিখে একটা নেম দিয়ে টেস্ট, আমি ড্র্যাগ দিতে পারি নামটা, ফর এক্সাম্পল ড্র্যাগই দিলাম, ড্র্যাগ পাথ দিয়ে একটা লোকেশন দিয়ে নিতে হবে। আচ্ছা, দেখাচ্ছি না,
লোকেশন দিতে হবে। তো এইভাবে যদি আমরা হ্যাশ গুলো অ্যাড করে দিই এখানে, অথবা অনেকগুলো যদি হ্যাশ আমাদের অলরেডি সেট করা থাকে, এখন ইম্পোর্ট হ্যাশ সেট আমরা দিয়েও ইম্পোর্ট করে নিতে পারি। তো আমরা যদি স্পেসিফিক হ্যাশটা আমরা সিলেক্ট করে দিই, তাহলে সে কি করবে, ওই স্পেসিফিক হ্যাশের সাথে মিলাই দেখবে আমাদের টোটাল ডিভাইসে কোনো ওই হ্যাশের কোনো ডাটা আছে কিনা। যদি থাকে আমরা জিনিসটা আইডেন্টিফাই করে দিয়ে দিই, আমাদের জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে কি ফাইল টাইপ আইডেন্টিফিকেশন। এইটা কেন ইম্পর্টেন্ট? ধরেন অনেকে করে কি, ধরেন আপনার একটা ইমেজ ফাইল আছে, আপনার ওটা আপনি ইএক্সি ফাইলে সে অ্যাড করে রাখলো, অথবা কি একটা ইএক্সি ফাইল আছে সেটাকে সে ইমেজ ফাইলে কনভার্ট করে রাখলো। আমরা কিন্তু চাইলে এটা ফোর্সলি আমরা এক্সটেনশন এডিট করে রাখতে পারি। কারণ আমাদের একটা ইমেজে আমাদের জেপিজি এক্সটেনশন আছে, আমরা ওইখানে .zip এক্সটেনশন দিয়ে রাখতে পারি, অথবা আমাদের এরকম আমরা এক্সটেনশন চেঞ্জ করে রাখতে পারি। তো এখানে এক্সটেনশন মিসম্যাচ ডিটেক্টর যেটা আমাদের এইটা আমাদের ডিটেক্ট করে দিবে যে আমাদের এই মিসম্যাচ গুলো যেগুলো আছে সেগুলো। আর ফাইল টাইপ আইডেন্টিফিকেশনটা কি করবে, আমাদের কোনটা কোন ফাইলের সেটা আইডেন্টিফাই করে দিবে। এখন যদি এক্সটেনশন মিসম্যাচ থাকে, সেটা কিন্তু সেই ফাইল টাইপ আইডেন্টিফাই সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। মিসম্যাচ যেটা আমাদের চেঞ্জ করা হয়েছে, দেখানো যাচ্ছে ইমেজ হিসেবে, আসলে জিনিসটা ইমেজ না, এরকম যদি কিছু হয়, তাহলে আমাদের কি দেখাবে, এক্সটেনশন মিসম্যাচ ডিটেক্টর হিসেবে। এখন এক্সটেনশন মিসম্যাচ ডিটেক্টর এখন কয়েকটা অপশন আছে, দেখেন, চেক অল ফাইল টাইপস, check all file type except txt file, check only multimedia and executable files। এখানে কি বোঝাচ্ছে, বলতেছে আমরা যত প্রকার ফাইল আছে আমাদের ডিভাইসে সকল ফাইল সে চেক করে দেখবে কোনো এক্সটেনশন মিসম্যাচ আছে কিনা। আচ্ছা, আর দ্বিতীয় দেখবে যে শুধুমাত্র txt ফাইল ছাড়া অন্য কোনো ফাইল দেখবেন। আর লাস্ট অনলি কি, এক্সিকিউটেবল ফাইল ছাড়া। ফর এক্সাম্পল আমি কেন এখানে ডিফল্ট সিলেক্ট করা এক্সিকিউটেবল ফাইল, কোন একটা যদি ম্যালওয়্যার তারা এক্সিকিউট নাই করতে পারে, তার একটা ইমেজের আন্ডারে সে একটা ম্যালওয়্যার লুকিয়ে রাখে। এখন তার উদ্দেশ্য কি হবে, ওই ইমেজটাকে এক্সিকিউট করা, এই ম্যালওয়্যারটাকে। তাহলে কি ওই কোনো এক্সিকিউটেবল ফাইল পাই এক্সটেনশন মিসম্যাচে দেওয়া আছে ইমেজ, কিন্তু ইমেজ এক্সটেনশন, কিন্তু আমাদের ফাইলটা সেটা মূলত এক্সিকিউটেবল। তাহলে এইটা আমাদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এর বাইরে যেগুলো, এগুলো আপনার চেক করে দেখতে পারেন, কিন্তু অনেক টাইমের ব্যাপার, কিন্তু অতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এই জন্য আমরা এখন এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা কি আপনারা ক্লিয়ার যে আমরা এই অপশনটা কেন সিলেক্ট করলাম? হ্যালো, আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, এটা বললাম এই যে আমাদের যদি কোনো একটা ম্যালওয়্যার বা স্পাইওয়্যার যদি ইনজেক্ট করতে হয়, ওই ফাইলটা যদি এক্সিকিউট না হয়, এক্সিকিউট বলতে কি, ইএক্সি ফাইল মানে যেটা রান হয়, যদি সেটা রান না হয়, সে কি আমাদের কোনো ডাটা পাস করতে পারবে না? রান না করলে কোনো ডাটা পাবো না, আসলে পাবো না, রাইট। তো সেম, সে যদি ইমেজ আকারই ফাইলটা থাকে, টেক্সট আকারই থাকে, সে তো আমার কোনো ডাটা নিতে পারবে না। সে তখন নিতে পারে যখন ফাইলটাকে এক্সিকিউটেবল করবে। তো যখন কি করবে, কিন্তু এক্সি ফাইলটা আমরা চোখে নজরে পড়বে, সেজন্য সে কি করবে, এক্সটেনশনটা সে চেঞ্জ করে রাখবে। ফর এক্সাম্পল আপনাকে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ডাউনলোডস থেকে যাই, এই ধরেন ইমেজ, এটাকে আমরা চাইলে রিনেম করতে পারি। ধরেন এই যে জেপিজি আছে না লাস্টে, আমরা এটাকে যদি টিএক্সটি করে দিই, আমাদের ফাইলটা কি হলো, টিএক্সটি আকার চেঞ্জ হয়ে গেল, কিন্তু ফাইলটা কি আসলে টিএক্সটি না, ইমেজ পিএনজি, মানে জেপিজি ইমেজ, কিন্তু আসলে কি ইমেজ না। তো ওরা করে কি, ওই যে ইমেজ, টেক্সট ফাইল, ইএক্সি ফাইল এর আন্ডারে, এর বা এক্সেল এর ফাইল এর আন্ডারে করে কি, আমরা ইএক্সি ফাইল লুকিয়ে রাখে। যার কারণে আমরা দেখি কি, জিনিসটা ইমেজ দেখতেছি, আমরা এক্সেল এর ফাইল দেখতেছি, আসলে তো এক্সেল এর ফাইল না, ওটা একটা এক্সিকিউটেবল ফাইল, মানে কি .exe এক্সটেনশনের ফাইল। তো সেক্ষেত্রে আমাদের এই অংশটা কি করবে, আমাদের এক্সটেনশন ফাইল মিসম্যাচ ডিটেক্টরের ভিতরে যে এক্সিকিউটেবল ফাইলটা আছে, সেটা আমাকে এক্সিকিউটেবল ফাইলটা আইডেন্টিফাই করে দিবে যে না, এটা আমাদের ইমেজ আকারে আছে, কিন্তু আসলে এটা আমাদের এক্সিকিউটেবল ফাইল। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে কি, এমবেডেড ফাইলের স্ট্রাকচার। এটা তো আমরা বুঝতেছি, এমবেডেড ফাইল যেগুলো এমবেডিং করা থাকে, যেমন .gf .exe ফাইল থাকে, অথবা জিপ ফাইল থাকতে পারে, অথবা রার ফাইল থাকে উইন্ডারের। তো এই ধরনের ফাইলগুলা
থাকলে সেগুলা মানে এক্সট্রাক্ট করে অ্যানালাইসিস করবে কিনা সেটা। তারপর কি পিকচার অ্যানালাইজার, মানে কি ওই যে আমরা বলছিলাম পিকচারগুলো সে অ্যানালাইজ করবে কিনা, কিন্তু পিকচারগুলো তো অ্যানালাইজ করা আমাদের দরকার, কারণ পিকচারের আন্ডারে তো আমরা এক্সি ফাইল রেখে দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এইটা বারটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্চ। আমরা কিওয়ার্ড সার্চ বলতে বোঝাচ্ছে এই ধরুন আমরা ড্রাগ রিলেটেড একটা ক্রাইম নিয়ে আমরা কাজ করতেছি, যে ড্রাগ নিয়ে মেসেজিং হয়েছে বা কিছু। এখন আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করেন, বাংলাদেশে ড্রাগের ভিতরে খুব কমন একটা জিনিস হচ্ছে মদ আর একটা হচ্ছে গাঁজা। তো এখন আমরা কি করতে পারি, এইখানে গ্লোবাল সেটিং এসে আমরা কি করতে পারি, দেখেন আমি আগে তৈরি করছিলাম ড্রাগস, হ্যাঁ, কিওয়ার্ড লিস্ট। কিওয়ার্ড লিস্টে কিছু ড্রাগের মধ্যে কি কি কিওয়ার্ড থাকতে পারে, গাঁজা, ইয়াবা লেখা, হিরোইন লেখা, এই ধরনের কিছু আপনি স্পেসিফিক ওয়ার্ড যেটা কমন আপনি জানেন, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে তাতে কি হবে, এটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে কি হবে, এই যে আমরা যে দিলাম স্পেসিফিক জিনিসগুলো সেগুলো যদি আমাদের কোথাও খুঁজে পায় কোনো ফাইলে, তাহলে সে কি করবে, আমাদের এটা আইডেন্টিফাই করে দেবে। আর ইমেল পার্সার কি, কোনো ইমেল কোথায় সেন্ডার কে, রিসিভার কে, কোথায় কোথায় পাঠানো হয়েছে, এই ধরনের জিনিসগুলো আমাদের ডিটেক্ট করার জন্য ইমেল পার্সারটা ইউজ করা হয়। আর হচ্ছে এনক্রিপশন ডিটেকশন, আমাদের এনক্রিপশন করা থাকে না, বিভিন্ন ফাইলে ইনক্রিপ্ট করা থাকে, তো ওগুলা এনক্রিপশন ফাইলগুলো কিন্তু অনেকটা সেন্সিটিভ ডাটার ভিতরে পড়ে, কারণ এই ফাইলগুলোতে যেগুলো এনক্রিপ্ট করা থাকে ওগুলো সেন্সিটিভই থাকে। তো সেক্ষেত্রে আমাদের কি এনক্রিপশন ডিটেকশন ইউজ করবো। তারপর হচ্ছে একটা ইন্টারেস্টিং ফাইল আইডেন্টিফায়ার, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ইন্টারেস্টিং ফাইল বলতে কি বোঝাচ্ছে দেখেন, ক্লাউড স্টোরেজ, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, ইনক্রিপশন প্রোগ্রাম, প্রাইভেসি প্রোগ্রাম, এই ধরনের ডাটাগুলো কি ইন্টারেস্টিং ফাইল আইডেন্টিফাই, এমনকি আপনি কাস্টম একটা স্পেসিফিক প্যাটার্ন উল্লেখ করে দিতে পারেন ফাইলের, যদি স্পেসিফিক ফাইলের এই প্যাটার্নটা হয় তাহলে কি আমাদের এই ফাইলটা এইটা হিসাবে আইডেন্টিফাই করা হবে। ফর এক্সাম্পল আমরা এখানে গ্লোবাল সেটিং এ যদি আসি, দেখেন এখানে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, ইনক্রিপশন প্রোগ্রাম, প্রাইভেসি প্রোগ্রাম, দেন সবগুলো কিন্তু আমাদের রুল সেট করা। দেখেন এখানে কি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ক্ষেত্রে কি আমাদের কিছু রুল সেট করে দেওয়া হয়েছে। কি কি ফাইলে এক্সটেনশন থাকতে পারে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ক্ষেত্রে, দেন অটোমেটিক ওয়ালেট ডট ইএক্সি, মানে এই ফাইলের নামে এক্সটেনশনে মূলত এগুলোর পিছনে ওরা ব্যাকডোর পুশ করে। এই জন্য আমরা এই স্পেসিফিক যেগুলো আমরা জানি ওই ফাইল এক্সটেনশনগুলো দিয়ে দেয়। কি বিটপে ডট ইএক্সডি, এই যে স্পেসিফিক ফাইলগুলা এগুলো যদি খুঁজে পাই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের আন্ডারে ইন্টারেস্টিং ফাইল দেখাবে। এই ক্ষেত্রে আমরা চাইতে পারি কি নিজে একটা নিউ সেট তৈরি করতে পারি, নিজে একটা ফাইলের নাম দিতে পারি, আর স্পেসিফিক ফাইলে আমরা এক্সটেনশন দিয়ে দিতে পারি। এই ধরনের ফাইল পাইলে আমাদের এই ধরনের একটা, মানে আমাদের নিজস্ব, ফর এক্সাম্পল আপনি নিজস্ব একটা ফাইল তৈরি করলেন, একটা ম্যালওয়্যার তৈরি করলেন, এই লাস্ট নাম দিয়ে দিলেন আপনাদের হয়তোবা কোদু, একটা লোকের নাম কোদু ডট ইএক্সি দিল, একটা আমরা জানি একটা ওয়েল নন এরকম নামে একটা ম্যালওয়্যার আছে আমরা জানি, বা এরকম 4-5টা ম্যালওয়্যার আছে, তখন আমরা কি করতে পারি, নিউ একটা সেট ক্রিয়েট করতে পারি, সেটার নাম দিতে পারি ম্যালওয়্যার, দিয়ে সেট করলাম। তারপর কি আমরা এখানে রুলগুলা সেট করে নিতে পারি। তো কি কি রুল হইতে পারে এক্ষেত্রে আমরা কোদু ডট ইএক্সি, মধু ডট ইএক্সি, যে ধরনের সব উদাহরণস্বরূপ বললাম, যে ধরনের এক্সটেনশন গুলো ম্যালিসিয়াস হয় সেগুলো আমরা দিয়ে দিলে সেগুলো আমাদের ম্যালিসিয়াস ফাইল হিসেবে আমাদের সে কাউন্ট করবে। আসলে বুঝতে পারছেন নাকি? আচ্ছা, তারপর কি এটা সেন্ট্রাল রিপোজিটরিতে কাজ করে। আর ফটো রিকভার, আচ্ছা এটা বলা হচ্ছে যে আমাদের কিছু ফটো ফাইল থাকে করাপ্টেড হয়ে যায়, আমরা খুঁজে পাই না, ফাইলগুলো ওপেন হয় না। এই ধরনের ফাইলগুলো যদি আমরা, আর এই ধরনের ফাইলগুলো মূলত ইএক্সি ফাইল বা কিছু থাকে, যে এই ধরনের ফাইলগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা এটা ইউজ করব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিন এক্সট্রাক্টর। আমরা যদি কোনো ভিএম, আমাদের কোনো ফাইলের মধ্যে যদি কোনো স্পেসিফিক ভিএম থাকে, কারণ ভিএম থেকে স্পেসিফিক আমরা ল্যাব তৈরি করি, এই বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে যেটা আমাদের প্রয়োজন হতে পারে, সেই জন্য আমরা ভার্চুয়াল মেশিন এক্সট্রাক্টর ইউজ করি। তারপর হচ্ছে ডাটা সোর্স ইন্টিগ্রিটি, মানে এটা বোঝাচ্ছে আমাদের যে আমরা ডাটা যে নিচ্ছি ওই যে ইন্টিগ্রিটিটা কতটুকু, এইটা সে দেখার জন্য ব্যবহার করতে পারে, আমার ডাটার ইন্টিগ্রিটিটা কি। এখানে আছে অ্যান্ড্রয়েড অ্যানালাইজার আছে আমাদের, হ্যাঁ, অ্যান্ড্রয়েড, যেহেতু আমাদের অ্যান্ড্রয়েডের ডাটা এখানে নেই, আমরা পিসি করতেছি, এর জন্য আমরা সিলেক্ট করিনি। অ্যান্ড্রয়েড ডাটা অ্যানালাইজারের ক্ষেত্রে এইটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এবারে ম্যালওয়্যার স্ক্যানার, যদি ম্যালওয়্যার আপনি জানেন যে না এখন কোনো ম্যালওয়্যার পুশ করা হয়েছে অলরেডি আপনি জানেন, অথবা আপনার পিসির ক্ষেত্রে
অথবা আপনি জানেন না ওরকম কিছু হইতে পারে, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। কিন্তু এখন অনেক বেশি টাইম লাগবে, তো এই জন্য আমি অনেক কিছু এড়াই গেলাম। তারপর কি ড্রোন অ্যানালাইজার, ড্রোনের ক্ষেত্রে অ্যানালাইজার, প্লাজো, এইটা আবার দিলে কাজ করবে। এটা প্লাজোটা অন কাইন্ড অফ অটোপসি সিমিলারই, যার কারণে এটা দিলে কাজ করবে, ডিটেক্ট করে রাখতে হবে। তারপর হচ্ছে কি ইয়ারা অ্যানালাইজার। ইয়ারা অ্যানালাইজার বলতে কি, আমরা এটা সফট অ্যাক্টিভিটিতে দেখবো। ইয়ারা থেকে ম্যালওয়্যার অ্যানালাইসিস করার জন্য কিছু রুলস লেখা যায়। তো আমি যদি স্পেসিফিক কোনো রুলস লিখে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ইয়ারা অ্যানালাইজার এখানে রুলস লিখে দিতে পারি। গ্লোবাল সেটিংয়ে গিয়ে সেম রুল সেট সিলেক্ট করে এখানে রুল দিলে রুল সেট করতে পারি, সেখানে আমাদের আইডেন্টিফাই করবে। আইওএস এর ক্ষেত্রে জিপি এক্সপার্টস, অ্যান্ড্রয়েড অ্যানালাইজার, এই জিনিসগুলো আমরা অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে কি ক্লিয়ার যতগুলো আমাদের ডিটেইল দেওয়া আছে ফাইলে অ্যানালাইসিস করার জন্য, নাকি কোনো কনফিউশন আছে? হ্যালো, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ওকে। আরো কোনো আচ্ছা ভাই, অডিও অ্যানালাইসিস করা যাবে না এগুলো দিয়ে? করা যাবে, অডিও অ্যানালাইসিস করা যাবে না এমন না। অডিও অ্যানালাইসিস এর আমার আলাদা টুল আছে। আমরা অডিও থেকে আমরা ধরেন একটা ইমেজের আন্ডারে অডিও অ্যাড করে দেওয়া যায়, অডিওর আন্ডারে ইমেজ অ্যাড করে দেওয়া যায়, এগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের আলাদা টুলস আছে। আচ্ছা, যেহেতু আপনি বললেন আমি এটা দেখাই দিব আপনাকে। আপনার এক সময় আমি দেখাই দিব না কিভাবে আমাদের আসলে অডিওর আন্ডারে আমাদের ফাইলগুলা হাইড করা হয়, কিভাবে এই জিনিসগুলো আমাদের আপনাদের দেখাই দিব। আবার ওটা কিভাবে আমাদের ফাইলগুলো বের করে আনা যায়। এরকম অনেকেই করে যে অডিওর আন্ডারে কোনো একটা স্পেসিফিক ফাইল দিয়ে আমরা শুনতে শুধুমাত্র অডিও, কিন্তু আন্ডারে কোনো একটা ফাইল আছে, ম্যালিসিয়াস ফাইল থাকতে পারে, আমাদের কোনো কোড থাকতে পারে। আসলে আমি জিনিসটা আপনার মাথায় রাখবো, আমি দেখাই দিব। মডিউল রাখা হয় না, কিন্তু আমি মানে রাখছিলাম না, আমি পরে আমি অ্যাড করে দিব সমস্যা না বে। ওই যে মানে নিউজে দেখলাম আর কি, ওই যে মানে জুলাইয়ের যে ব্যাপারটা হইলো না, তো মানে শেখ হাসিনার যে কতগুলা অডিও হচ্ছে, মানে ফোন কল আসছিল, তো এগুলো হচ্ছে যে ওরা ডিজিটাল ফরেনসিকে পাঠাচ্ছে, যে এগুলো কি আসলে রিয়েল নাকি এআই জেনারেটেড। হ্যাঁ, রাইট। এটা হয় কি, আমাদের একটা মানুষের কথা বলার একটা টোন আছে, প্যাটার্ন আছে। এগুলো করে কি, প্যাটার্নগুলো ম্যাচিং করা হয়। সেগুলো আরো অ্যাডভান্স টুলস, এগুলো তো আমরা ফ্রি টুলস ইউজ করি। তো ওই একটা মানুষের, প্রত্যেকটা মানুষের কথাটা আলাদা টোন আছে, স্কেল আছে, প্যাটার্ন আছে। তো ওই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করে, বুঝছেন? যে আসলে শেখ হাসিনা হয়তো আমাদের আরো 1000 ভয়েস আছে, তো ওগুলো তার কথা বলার টোনটা কিরকম, হ্যাঁ, এটা অডাসিটি দিয়ে করা যেতে পারে। কথাগুলোর কথার টোন কিরকম ছিল, কোন স্কেলে সে কথা বলে, এই যে তৈরি করা হয়েছে সেটার সেই স্কেল কিনা, সেই টোন আছে কিনা, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে মূলত বলা হয় যে আসলে এইটা তার কি তার না। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে। আমরা আচ্ছা, আমরা নেক্সট আগে দিয়ে রাখা উচিত ছিল, একটু আমাদের টাইম নিবে। টাইম নিলে আমাদের সমস্যা, অনেক তো টাইম নেবে। না, হয়ে গেছে। ও আচ্ছা, নতুন আচ্ছা, ফিনিশ। আচ্ছা, এখন দেখেন আমাদের এটা দেওয়ার পর আমাদের ডাটাগুলো চলে আসছে। এখানে দেখেন আমাদের ডাটার সোর্স, কি আমরা ডি ড্রাইভ থেকে নিয়েছিলাম। ডাটা সোর্সের ভিতরে কি আছে, ডি, মানে প্রতিটা সেই স্পেসিফিক ভাবে তার রিসাইকেল বিনে কি ডাটা আছে আমাদের, সেই ডাটাগুলো সে দেখাচ্ছে। তারপর এক্সটেন্ডেড ল্যাপটপ ব্যাকআপ নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে কি কি ডাটা আছে সব জিনিসগুলা আমাদের এখানে নিয়ে আসছে। সকল ফোল্ডারে দেখেন, সকল ফোল্ডারের ডাটা ফাইল সব আমাদের এখানে নিয়ে আসছে। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি এই ফাইলটা দেখতে চাচ্ছি। এখানে এইটা আমরা কেন ইউজ করি দেখেন, এই যে redmi.txt ফাইলে আমি কিন্তু এই মেটাডাটা দেখতে পাচ্ছি, হেক্স ভ্যালু দেখতে পাচ্ছি, হেক্সাডেসিমাল ভ্যালু দেখতে পাচ্ছি। জানেন এই যে এই ফাইল redmi.txt কি দেখেন, কি লেখা ভিতরে কি টেক্সট আছে, দেখেন এই টেক্সটটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের কোনটা ওপেন করার প্রয়োজন হচ্ছে, টেক্সটটা দেখতে পাচ্ছি। এই টেক্সটের হেক্সাডেসিমাল ভ্যালুটা কি আমরা সেটা দেখতে পাচ্ছি। এইটার মেটাডাটাটা কি দেখেন, আমরা মেটাডাটাও দেখতে পাচ্ছি। তারপর এই দেখেন ফাইল, এই ফাইলটা দেখেন কোন লোকেশনে আছে, টাইপটা কি, ফাইল সিস্টেম, তারপর কি এমএম টাইপ কি, টেক্সট মানে কি প্লেন টিএক্সটি এক্সটেনশনের ফাইল, তারপর কি আমাদের কোন টাইমে মডিফাই করা হয়েছে, অ্যাসেস করা হয়েছে কোন টাইমে, ক্রিয়েট করা হয়েছে কোন টাইমে, চেঞ্জ করা হয়েছে কোন, এটা এমডি5 ক্যালকুলেট করা নাই। এরকম সকল ডিটেইল
আমরা এখানে পেয়ে যাবো। এখন যদি আমরা যাই ধরেন ফাইল ভিউজ, ফাইল টাইপে বা এক্সটেনশন, আমরা ওইটা অপশন দিয়েছিলাম না এক্সটেনশন ওয়াইজ আলাদা করার জন্য। এখন দেখেন এখানে এক্সটেনশন ওয়াইজ আমাদের ফাইলগুলো আছে। ইমেজ দেখেন সব আলাদা করে দিচ্ছে, ইমেজগুলোকে সব একসাথে করে দিচ্ছে। আপনার এক্সটেনশন মিসম্যাচ থাকতে পারে, কিন্তু সেটাকে সে একসাথে কইরা ইমেজ এনে দিচ্ছে, ভিডিও আছে এত সংখ্যক, বডি। এখানে কিন্তু ওই যে 4470টা মানে যে আমার শুধু পিছিয়ে এমন না, এগুলো যে ডিলেটেড হয়ে গেছে তার ভিতর থেকে আনছে কিছু, সব এখানে একসাথে করা আছে। এখন এখানে যদি আমরা ইমেজে যাই, আমরা যদি এই ফাইলটা সিলেক্ট করি ইমেজটা, আচ্ছা এখন ফাইলটার মেটাডাটা যদি দেখি আমরা, দেখেন এটা এমইএম টাইপ কি ইমেজ জেপিজি এক্সটেনশনের ফাইল, ফাইলের সাইজ কত, হ্যাঁ তার আচ্ছা কোন টাইমে ক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ ইমেজটা বা চেঞ্জ করা কখন এডিট করা হয়েছে, তারপর MD5 ভ্যালুটা ক্যালকুলেট করা নাই। তো এই জিনিসগুলা আমরা সকল কিছু অ্যানালাইসিস করতে পারি। এখন ধরেন আমরা ভিডিওর ক্ষেত্রে আসতে পারি, ভিডিওর ক্ষেত্রে হেক্সাডেসিমাল ভ্যালু কি হবে ভিডিওটার, তারপর টেক্সট, এই যে মেটাডাটা থাকে না আমাদের, অনেক সময় মেটাডাটার ভিতরে ফাইলের অনেক কিছু লুকানো থাকে। এটা আমি যেহেতু আমরা বললাম আমি দেখাবো না আপনাদের। এটা এই যে এক্সটেনশন বলতে হচ্ছে ইমেজটা, ফাইল মেটাডাটা কি ভিডিও MP4 5 এক্সাক্ট লোকেশন কোনটা, এইটা কোন টাইমে তৈরি করা হয়েছে, সকল ডিটেইল দেখেন, ওএস এর অ্যাড্রেস সবকিছু এখানে দেওয়া আছে। এখন যদি অন্য একটা এই দেখেন এক্সিকিউটেবল ফাইল, দেখেন আমরা এক্সিকিউটেবল ফাইল একটা অপশন সিলেক্ট করছিলাম না, এখন কি কি আমাদের এক্সিকিউটেবল ফাইল আছে সব একসাথে নিয়ে আসছে। এই যে exe ফাইল যতগুলো আছে, দেখেন কেএম প্লেয়ার, আমাদের পিছে যত এক্সিকিউটেবল ফাইল আছে সব একসাথে আমাদের নিয়ে আসছে। এখানে যদি আমরা একটা এই দেখেন spynote.exe ফাইল, একটা এই ফাইলটা কি একটা সাসপিসিয়াস কিছু মনে হচ্ছে না? এরকম করে আপনার যখন একটা ক্যাটাগরাইজ করে সব ফাইল নিয়ে আসবে, তখন আপনার জন্য অ্যানালাইসিস করা সহজ হয়ে যাবে। আপনি যদি এখানে exe ফাইলগুলো দেখেন, দেন কেএমপেলার exe, আমাদের কেএমপেলার আমরা বুঝে দিতেছি, মিডিয়া ক্রিয়েশন টুল, এটাও যে আমাদের নরমাল লাইট শট, এটা নরমাল বুঝতে এরকম করে আপনি দেখে দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে দুই তিনটা নিয়ে আসতে পারবেন যে এই জিনিসগুলো আপনার সাসপিসিয়াস। তো ওগুলো যদি আপনার টেক্সট, মেটাডাটা, ফাইল ডাটা, অন্যান্য ডিটেইল, এগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি পেয়ে যাবেন যে আসলে এই ফাইলটা কি ধরনের ফাইল। অনেক সময়ের ব্যাপার অবশ্য। আচ্ছা তারপর আছে আমাদের ডিলেটেড ফাইল। দেখেন এখানে কি ফাইল সিস্টেম 6টা অল, তো আমার 6টা পুরো ডিলেটেড ডাটা আছে। এখানে এই যে windows.iso ফাইল আমি ডিলিট করেছিলাম, তো এই ফাইলটা কোথায় ছিল আমাদের ডিলিট করার আগে, দেখেন ইমেজ ডি ডেস্কটপে iso ফাইল windows.iso ছিল, ফাইল নেম MIM সিস্টেম কি অপডেট স্ট্রিম অ্যাপ্লিকেশন, কোন টাইমে কি করা হয়েছে, সিকোয়েন্স, অ্যাক্সেস, মডিফাইড, সকল দেখেন ডিটেইল, সকল ডিটেইল আমাদের মেটাডাটায় দেওয়া আছে। তারপরে উবুন্টু আইএসও আমরা ডিলিট করছিলাম, সকল ডিটেইল মেটাস্প্লয়েটের সকল ডিটেইল দেওয়া আছে, ডিলেটেড ফাইল ওখানে চলে আসে। তারপর এমবি ওয়াইজ দেখেন এটাও ইম্পর্টেন্ট। এখন ধরেন আপনার এখানে একটা 1 GB ফাইল, এখন তো আমাদের লাইট শট যে অ্যাপসটা আছে, অ্যাপসের সাইজ আমরা কত জানি 2 GB। এখন যদি দেখেন আপনার কোনো একটা লাইট শটের সাইজ 1 GB, তখন এটা সাসপিসিয়াস মনে হয় কিনা। তো এইখানে এই এমবি ওয়াইজ আমরা ডাটাটা দেখি, এটা এই জন্য দেখি যে আসলে যেই ফাইল টাইপের সাইজ যতটুকু হওয়ার কথা না তার থেকে বেশি আসলে কিনা, সেইটা যখন আমরা একটা সাসপিসিয়াস মনে করি তখন ওইটা নিয়ে আমরা ফার্দার অ্যানালাইসিস করি, তখন আমরা খুঁজে পাই। তো এই জন্য আমাদের ফাইল টাইপটা সাইজ ওয়াইজ ফাইলের লিস্টটা দেখাটা আমাদের ইম্পর্টেন্ট। এখানে 1 GB প্লাস 19টা আছে, ক্লিক করলে সবগুলো চলে আসবে। তারপরে এই যে ধরেন 202টা আছে, 50 থেকে 200 MB ভিতরে, এরকম সবগুলো আমাদের আলাদা করে দেওয়া আছে। এই দেখেন ওয়েব থেকে ডাউনলোড, মেটাডাটা, তারপর ওয়েব থেকে কি কি আমাদের ডাউনলোড করা হয়েছে সকল জিনিস এখানে আমাদের দেওয়া আছে, সবগুলো সে আইডেন্টিফাই করে দিয়ে দিয়েছে। কোনো কনফিউশন আছে আমরা কিভাবে, ও আচ্ছা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে চাই, হ্যাঁ এখানে এই দেখেন এখানে আমরা ফোন নাম্বার দিয়ে যদি স্পেসিফিক সার্চ করতে চাই, আমরা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারি।
আইপি অ্যাড্রেস দিয়া, ইউআরএল দিয়া, ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে আমরা ওই যে একটা কিওয়ার্ড তৈরি করছিলাম ড্রাগস, মনে আছে? এই যে এটা কিন্তু আমরা দিয়েছিলাম এক্সাক্ট ম্যাচ দিয়ে দিয়েছিলাম। তো আমরা ড্রাগ দিয়ে সার্চ করতে পারি। আবার যদি আপনি চান নতুন অ্যাড করতে পারে, লিস্টটা ম্যানেজ করতে পারেন, আপনি নিউ লিস্ট অ্যাড করতে পারেন। তো করে আপনি এখানে এসেও এখানে এটা সার্চ দিতে পারেন। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো ভাই, ওই যে মেটা ডাটায় যে লোকেশনটা আসে ওটা কি আপনার পিসির লোকেশন নাকি? না, ওটা হচ্ছে আমাদের ফাইলটার লোকেশন। এটা আমাদের যে মানে হ্যাঁ, পিসির কোন অ্যাড্রেসে ছিল সেটা মেটাডাটা। ওটা মানে আমরা যারা ডিলিট করছি বা কোনো কিছু করছি, কিন্তু তা করার আগে এক্স্যাক্টলি কোন অ্যাড্রেস ছিল, আর যদি ডিলিট না করা হয় এখন কোথায় আছে, আর ডিলিট হয়ে থাকে ডিলিট হওয়ার আগে কোথায় ছিল, ওই অ্যাড্রেসটা আমাদের শো করা হয়। তারপর কি করতে পারি, আমরা একটা রিপোর্ট জেনারেট করতে পারি। এটা যেহেতু এভাবে আমরা অ্যানালাইসিস করার পর এখানে HTML ফাইলে করতে পারি, এক্সেল রিপোর্টে আমরা HTML করি। হেডার টেস্ট, আর কারো কোনো কনফিউশন থাকতে করতে পারে। একটু বড় করতে চাচ্ছিলাম, আমি একটু শর্ট শেষ করলাম। এই যে আমরা যে মাত্র ইয়াটা করলাম, রিপোর্টটা কেসের নেম কি দিয়েছিলাম আমি, কেসের নাম্বার কি, নাম্বার অফ সোর্স, কয়টা সোর্স থেকে নেওয়া হয়েছে, একটা এক্সামিনারের নাম, ইমেজ ইনফরমেশন, এই যে আমরা টাইম জোন কোথায় ছিল, পাথ কোনটা আমরা করছি, তারপর দেখেন অটোপসি ভার্সন কত ছিল। এইগুলো হচ্ছে অটোপসির ভার্সন, কোনটা কোন ভার্সন। আমরা যতগুলো অ্যানালাইসিস করছি সিলেক্ট করছিলাম, এই অ্যানালাইসিস কোনটা কোন ভার্সন, সেমি ভার্সন দেখাচ্ছে। ইনসেক্ট হিস্ট্রি, জব অন, ডাটা সোর্স, দেখেন স্ট্যাটাস কি স্টার্টেড, এন্ড কি আমাদের এমবেডেড মডিউল কি আমাদের সে অ্যানালাইসিস করছে সেই ডিটেইলগুলো আছে। তারপর দেখেন এখানে মেটাডাটা, আমরা যে জিনিসগুলো ওখানে দেখতেছিলাম সেই জিনিসগুলো দেখেন এখানে খুব সুন্দরভাবে আমাদের সকল ডাটাগুলো দেওয়া আছে। এইখানে ট্যাগ ফাইলে নাই কিছু। এই যে ওয়েব ডাউনলোড, আমরা কি ডাউনলোড করছি দেখেন, আমি যে ভিডিওর কিছু পোস্ট ডাউনলোড করছিলাম সেই জিনিসগুলা এখানে সব লিস্ট আকারে দেওয়া আছে। ওয়েব ক্যাটাগরিজ, ওইখানে আমরা যখন রিপোর্ট আমরা কাস্টমাইজ করে আমরা যেই জিনিসগুলো চাই, শুধুমাত্র সামারির ক্ষেত্রে এটা মেটাডাটা, এগুলো আমরা সব এরকম ভাবে রিপোর্ট আকারে আমরা দিতে পারি। যখন আমরা একটা জায়গায় সাবমিট করবো রিপোর্ট, তখন তো আমাদের রিপোর্ট আকারে সাবমিট করতে হবে।